সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। বিভ্রান্তি, হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠানের ঘোষণায় জামায়াত ইসলামী কিছুটা মনক্ষুণ্ণ। বিএনপি জামায়াতের মতো নির্বাচনমুখী অন্যান্য দলগুলোও তারপরও উৎকণ্ঠিত। সবার প্রশ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ থাকবে তো নির্বাচনকালে? এদিকে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা বৃদ্ধি পেয়েছে কয়েকদিন ধরে। নির্বাচন পূর্বকালে এমন ঘটনা আগেও ঘটেছে। আন্ডারওয়ার্ল্ড ও সন্ত্রাসীদের সক্রিয় হওয়ার ঘটনাও আমরা দেখছি খবর পত্রিকাগুলোতে। এবারও তেমন আলামত চোখে পড়ছে। একদিকে রাজনৈতিক বিভেদ, অন্যদিকে অশুভ শক্তির উত্থান। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় তবুও আশার আলো। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন তাজনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণাকাল ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। 5 অভিযোগ প্রমাণের দাবি প্রসিকিউশনের, মৃত্যুদণ্ডের আশা। নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি করছে একটি গোষ্ঠী, বলছে বিএনপি। একটি দলকে খুশি করতে প্রশাসনের রদবদলের অভিযোগ জামায়াতের। সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। এনসিপিতে ভাঙন ধরাতে সক্রিয় বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি, অভিযোগ আখতারের। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানতে চান নাসির উদ্দিন। এবং নির্বাচনের দিন গণভোটে প্রশ্নবিদ্ধ হতে পারে ইসি। দ্বিতীয় দিনের সংলাপে দলগুলো। জোটে নিজ প্রতীকে ভোটের বিধান বাতিল দাবি, বিতর্কমুক্ত থেকে কাজ করার ঘোষণা সিইসির। আলোচনায় আসে। প্রথমেই তাজনুভা জাবিন, আপনাকে দিয়ে শুরু করি। আজকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে প্রশাসনের বহু জায়গায় এখনও দলীয় পক্ষপাত চলছে। এর সঙ্গে 3 উপদেষ্টার প্রভাব প্রতিপত্তি মিলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। আপনারাও বিভিন্ন সময়ে উপদেষ্টাদের পক্ষপাতমূলক আচরণ নিয়ে বক্তব্য দিয়েছিলেন দু একটি উপদেষ্টার, এবং আপনারা কি জামাত যে 3 জন উপদেষ্টার কথা বলছেন সেই বিষয়ে আপনারা ওয়াকিবহাল কিনা, মানে আপনারা জানেন কিনা এই 3 জন উপদেষ্টা কারা এবং কাদের পক্ষে কাজ করছে? আপনাদেরও কি মনে হয় কিনা যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই? ধন্যবাদ আপনাকে, মোশাররফ ভাই, এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমাদের যখন এই জুলাই সনদের আদেশটা প্রধান উপদেষ্টা দেন, ওই সংক্রান্ত নিউজ যখন মানে আদেশ দেওয়ার আগে 2-1 দিন আগে যখন পড়ছিলাম, উপদেষ্টা পরিষদের বিভিন্ন সভা হচ্ছিল এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে, তখনও আমরা দেখেছি যে বিভিন্ন উপদেষ্টার মধ্যে এটা নিয়ে একটা মতপার্থক্য আছে। 2 জন উপদেষ্টা হয়তো এটার পক্ষে আছেন এভাবে, আবার অনেকে হয়তো বিএনপি যেভাবে চাচ্ছেন এভাবে। যেহেতু এই উপদেষ্টা পরিষদটা বা এই অন্তর্বর্তী সরকারটা একটা বিশেষ মুহূর্তে, বাংলাদেশের একটা রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ মুহূর্তে এই সরকারটা গঠিত, এরকম বিভিন্ন মতের মানুষ থাকা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, এই জামাত ইসলামের যে উনি যে অভিযোগটা করেছেন, অভিযোগটা আসলে সব দল থেকে থাকাটাও স্বাভাবিক, যেহেতু এটা সব দলের প্রতিনিধি বা সব পক্ষের প্রতিনিধিও এই সরকারে আছে। এখন এটা আসলে সরকারের দায়িত্ব। আমি মনে করি যে আর 2 মাস পর আমরা জাতীয় নির্বাচনের দিকে যাব। এখনকার আলোচনাগুলা নির্বাচন কেন্দ্রিক এবং সহযোগিতাপূর্ণ, দায়িত্বশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত যে পরস্পর বিরোধী বা পরস্পর দোষারোপের থেকে আমরা কিভাবে একটা সুষ্ঠু এবং সুস্থ পরিবেশে নির্বাচনের দিকে যেতে পারি। সেক্ষেত্রে এখন যতটুকু প্রশাসনের রদবদল, ভাগ বাটোয়ারা, যাই আপনি অভিযোগ করেন, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে লেভেল প্লেইংটা যাতে, মানে নিরপেক্ষ যাতে থাকে সরকার নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। সেটা তো নিশ্চয়ই, সেটা তো আইডিয়াল সিচুয়েশন, আমরা সবাই প্রত্যাশা করি যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আপনারা কি আসলে, অর্থাৎ এনসিপি কি মনে করছে কিনা যে লেভেল প্লেইং ফিল্ড এখন নেই? কারণ জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যে সরকারের 3 উপদেষ্টার মিসগাইডিং ভূমিকার কারণে এই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না।
আপনি নিশ্চয়ই যদি নিউজগুলা বা আমাদের খবরগুলো এনসিপির খবরগুলো আপনি ফলো করেন, আমরা অনেক আগে থেকে কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছি, তাদের বিভিন্ন কার্যক্রমকে আমরা সমালোচনা করেছি, প্রশ্ন করেছি, এবং আমাদের প্রতীক সংক্রান্ত যে ক্রাইসিসটা ছিল সেটার মধ্যেও আমরা বারবার আমরা প্রমাণ দিয়েছি ইসির নিরপেক্ষতা নিয়ে। তো এখন এখন কিন্তু সামনে দুইটা জিনিস, একটা জাতীয় নির্বাচন আর একটা গণভোট, এবং একটার সাথে দুটোর সাথেই গণ অভ্যুত্থান পরবর্তী সময় দুটোতেই কিন্তু আসলে আপনার একে তো 15 বছর কোনো নির্বাচন হয় নাই, তারপর যে নির্বাচনটা সামনে সেটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটা মানে ঐতিহাসিক একটা সময় এই সামনের ফেব্রুয়ারিটা। তাহলে এই সময়টাতে আপনি এখন ইসি অলরেডি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে, এবং এইখানটাতে যতটুকু রদবদল জনপ্রশাসন এই পুরো জিনিসটা কিন্তু প্রধান উপদেষ্টা নিজে স্বয়ং তদারকি করছে, এবং তার উপর কিন্তু সব দলগুলো এখনও আস্থা রাখছে। এই যে আপনি বললেন না প্রোগ্রামের নামই আশার আলো, এখনও কিন্তু আস্থা রাখছে। তাহলে এই আশাটা কিন্তু ওনাকে এই লাস্ট 2-3 মাস অবশ্যই বাস্তবায়ন করে দেখাতে হবে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আমরা এখনও এই প্রশ্নটা, এই দাবিটা রাখছি যে এই বডিগুলো যারা নির্বাচনটা পরিচালনা করবে, একদম রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট পর্যন্ত, ডিসি, এসপি, ইউএনও, প্রত্যেকটা অঙ্গ কতটুকু নিরপেক্ষ আছে। ইসি নিয়ে যেই দাবিটি মানে যেই অভিযোগটি করে আসছিলেন দীর্ঘদিন ধরে যে তারা নিরপেক্ষ নয়, সেই দাবিটি কি আপনাদের এখনো আছে নাকি? এটা তো আরো যখন মানে আপনার কার্যক্রম শুরু হবে এবং চলবে, এই যে আপনার প্রতীকের এই বিষয়টা, এটা কিন্তু মানে আপনি জোটবদ্ধ হলেও আপনি নিজ প্রতীকে নির্বাচন করার বিধান কিন্তু আরপিওতে সংশোধন হলো। এটা আবার কিন্তু একটা দলের প্রেসারে আমরা কিন্তু শুনলাম যে এটা বদলে গেল। আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনার একটা অস্তিত্ব আছে নিজের দলের মানে প্রতীক নিয়ে, এই প্রতীকটা দিয়ে আমি সবার কাছে পরিচিত, কিন্তু আপনি যখন আরেকটা বড় দলের প্রতীকে বা অন্য প্রতীকে আশ্রিত হবেন, তাহলে আমার নিজের অস্তিত্বর আর কি দরকার, আমি ওই দলেই থাকি। তাহলে এই যে এই বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন প্রতীকের কারণে। আপনারা মনে করছিলেন যে পক্ষপাতমূলক ইসি নাকি অন্য কোনো আর কোনো? এটার শুরু থেকে যখন ইসিটা গঠন হয় তখন এই নির্বাচন কমিশনাররা কোন সার্চ কমিটিতে কার সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয়, এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন ছিল। কারণ গত বছরের, আমি যদি ভুল না করি, সেপ্টেম্বর অক্টোবরে যখন এটা তৈরি হয়, নির্বাচন কমিশনাররা যখন দায়িত্বপ্রাপ্ত হয়, তখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টটাও আসে নাই, মানে তাদের যে কিছু প্রস্তাবনা আছে। তো তখন থেকেই কিন্তু আমরা বলেছি যে যেহেতু ছাত্র জনতার যে দলটা বা যে অংশটা, এরা নতুন, এদের কোনো প্রতিনিধিত্ব, আমি আপনার এই প্রোগ্রামেও আগে বলেছি যে প্রতিনিধিত্ব নাই। তো দেখা যায় যারা পুরনো এস্টাবলিশমেন্ট আছে তাদের নিজেদের সুপারিশে ওই সার্চ কমিটি গঠিত হয় এবং ওই সার্চ কমিটি নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দেয়। পরবর্তীতে ওই নির্বাচন কমিশনাররা বিভিন্ন সংস্কার প্রস্তাব, যেটা তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনবে, সরাসরি নাকচ করে। পরবর্তীতে তারা বিভিন্ন চাপে পড়ে দু একটাতে রাজি হয়, এবং এই প্রতীক দেওয়ার কোনো সুস্পষ্ট আইন কিন্তু তারা আমাদেরকে দেখাতে পারে নাই। পরে কিন্তু এই শাপলাগুলি ঠিকই তালিকাভুক্ত করলো। সামনেও এই প্রশ্নগুলো আসবে তাদের নিরপেক্ষতা। মোশাররফ ভাই, আসলে মানে এনসিপিও দীর্ঘদিন ধরে বলেছে যে ইসি একটা পক্ষপাতমূলক আচরণ করছে, একটি দলের পক্ষ হয়ে কাজ করছে, সেটা আসলে বিএনপির দিকে ইঙ্গিত করেছে বলে আমরা ধারণা করি, এবং আমরা অনেক সময় অফ দ্য রেকর্ড শুনেছি। এবং এখন জামায়াত যেটা বলতে চাচ্ছে যে 3টি উপদেষ্টা আসলে মিসগাইডিং ভূমিকা পালন করছে, একটি দলের হয়ে পক্ষপাতমূলক আচরণ করছে, যার ফলে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য এখনো নিশ্চিত হয়নি, এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মাঠে কর্মসূচি চালিয়ে যাবে। সরকারের উপর কি আসলে বিএনপি প্রভাব বিস্তার করছে কিনা, আর লন্ডন বৈঠকের পরে সেটা কি আসলে বেশি প্রকট হয়েছে কিনা? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোক ডক্টর জাবিন। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ইউনূস সরকারকে নিয়োগ দিয়েছে কে? ইউনূস সরকার কিন্তু নিজে স্পষ্ট ভাষায় নিজে বলেছে আমার নিয়োগকর্তা ছাত্ররা, অর্থাৎ সেই ইউনূস সরকারই নির্বাচন কমিশনটাকে নিয়োগ দিয়েছে। আপনি যদি কাউকে ব্লেম দেন তাহলে কাকে দেবেন? ডক্টর ইউনূসকে দিতে হবে। কারণ আমরা যতটুকু জানি যে এই এখন যে অ্যাক্টিভিটিসগুলি হচ্ছে সেখানে রাজনৈতিক দলের খুব একটা সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি না। কারণ আপনি দেখবেন যদি উপদেষ্টা মণ্ডলী আপনি দেখেন, উপদেষ্টা মণ্ডলীর ক্ষেত্রে নানা বৈষম্য এখানে আছে। একদিকে হইলে একটা এনজিও যারা ব্যাকগ্রাউন্ড তাদের একটা ব্যাপক প্রাধান্য আছে, তারপর আবার দেখবেন একটা নির্দিষ্ট অঞ্চলেরও ব্যাপক প্রাধান্য আছে। এখানেও কিন্তু যে বৈষম্যের জন্য আন্দোলনটা হয়েছিল সে বৈষম্যকে কিন্তু এখানে অ্যাভয়েড করা যায় নাই।
বরং অনেক ক্ষেত্রে দেখেছি সেটাকে আরো উৎসাহিত করা হয়েছে। তো এখন যে বিএনপির বিরুদ্ধে একটা ব্লেম দেওয়া হচ্ছে যে বিএনপি সরকার, কোন জায়গায় আমি তো একটাও দেখি না। আমরা এখন আসলে একটা বড় দল হিসাবে দায়িত্বশীলতার কারণে অনেক কথা আমরা বলতে পারি না। প্রশাসন তো আসলে বিএনপির তো দূরের কথা, যে একটা দলের মানে ব্যাপক প্রাধান্য, এটা তো বাংলাদেশের যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলেই বলে দেবেন। এবং যারা নির্বাচন চায় না, নির্বাচন পিছাতে চায় না, তারা মনে করছে যদি ইলেকশন আগামী হয়ে যায় এবং গণরায়টা কি হবে এটা বাংলাদেশের মানুষ অনেকটা বুঝতে পারছে, তাহলে তাদের এখন যে সরকারি দলের একটা ফ্লেভার আছে বা প্রশাসনে যে তাদের একটা ব্যাপক অংশকে ইতিমধ্যে পদায়ন করা হয়েছে, এই জায়গাটা হয়তো নাও থাকতে পারে, যার কারণে তারা কিন্তু নির্বাচন নিয়ে নানা তালবাহানা শুরু করেছে। আপনি দেখবেন এই যে আমি নামে উচ্চারণ করে বলি জামাতে ইসলামী দলটি, আপনার ঐক্যমত কমিশনের দীর্ঘ 6 মাসের উপর আলোচনা হয়েছে। আপনি দেখবেন ওখানে এজেন্ডা যদি আপনি একটু লক্ষ্য করেন, সেখানে পিআর নামে কোনো বিষয় ছিল না। হঠাৎ করে আমরা দেখলাম একটা পিআরকে এনে এই টোটাল আলোচনাটাকে আপনি বিতর্কিত করার একটা প্রচেষ্টা চালা হচ্ছে। তো এটাকে আপনি কি বলবেন? সরকারকে সহযোগিতা করা না সরকারকে একটা বিব্রত করা এবং আলোচনাটাকে ব্যাহত করার একটা প্রক্রিয়া হিসেবে আমরা দেখলাম। তারপর আপনি দেখবেন এখানে এনসিবির একজন নেত্রী আছেন, আমরা দেখলাম যে ঐক্যমত কমিশন যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, তার আগে 3-4টি দল বলেছে জুলাই আমরা স্বাক্ষরও করব না এবং আমরা ইলেকশন হতে দেব না। আপনার নিচে মনে থাকার কথা, সেখানে জামাত ইসলামী ছিল, এনসিবি ছিল, চরমনাই মানে ইসলামী আন্দোলন যেটা এরা ছিল, আরো 2-1টি দল ছিল, 4টা দল তো যায় নাই। আপনি দেখবেন জামাত ইসলাম গিয়েছে, ইসলামী আন্দোলন মানে চরমনাই গিয়েছে, মাঝখান দিয়ে একটা ট্যাপে পড়ে গেছে কিন্তু এনসিবি, এবং যার কারণে আপনি পরবর্তী সময় এনসিবির যে আহ্বায়ক নাহিদ ইসলামের যদি আপনি বিবৃতিগুলো দেখেন, দেখবেন সেখানে তার ব্যাপক ক্ষোভের একটা যে প্রতারণা করেছে, এই করেছে, এগুলি অনেকগুলি বলেছে। এখন এগুলি তাদের ইন্টারনাল ব্যাপার, এগুলি আমরা বলতে চাই না। মানে সরকার কি আসলে এখন ঠিকভাবে কাজ করছে? সরকারের অনেক অনেক ভূমিকা অনেক ক্ষেত্রে আমরা মনে করি নিরপেক্ষ নিশ্চিত হয় নাই, বরং কোন বিশেষ করে একটা দল জামাত ইসলামকে তারা ব্যাপকভাবে প্রাধান্য দিচ্ছে। যেমন আপনি যদি কিছুদিন আগে এই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং যিনি ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন মাহফুজ আলম সাহেব, উনি কিন্তু আপনাদের গণমাধ্যমের সাথে যখন উনি কথা বলেছিলেন, উনি স্পষ্ট বলেছে যে প্রশাসন ভাগবাটো হয়েছে। তখন সাংবাদিকরা যখন জিজ্ঞাসা হলো ভাগবাটোটা কেমন, উনি বলল 64টা এসপির মধ্যে 46টা এসপি জামাত ইসলামী, বাকিগুলো তো বিএনপি। কয়টা যদি আমি আপনার তর্কের খাতিরও আমি যদি ধরে নেই, বাকিটা বিএনপির, তাহলে কয়টা হয়? 46টা বাদ দিলে আপনার 64 18টা। তো বিএনপির মতো দলকে 18টা পাওয়ার মতো দল জামাত না আমি নরমাল আমি তর্কের খাতিরে বলছি। এটা কেমন হলো ভাই, মানে এটা পেতে হবে কেন? না আমি একটা কথা, আপনি যদি ওইটা বলেন যে জামাতকে আপনি 46টা দিয়েছেন, ধরে নিলাম যে কথা মাহফুজ আলম সাহেব বলছে, আমি আগেই বলছি তর্কের খাতিরে, কিন্তু আমি বলছি তাহলে আপনি জামাতের মতো মাহফুজ আলম যেটা শুধু একবারে যদি কোট করি তাকে, তাহলে তিনি এটাই বলেছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে ভাগ বাটোয়ারা করছে না এবং স্পেসিফিক উনি বলেছে যে 46টা এসপি হলো জামাত ইসলামীর, 36টা ডিসি জামাত ইসলামীর এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের 70% তাদের দখলে, সেম কথাটা বলে একটা ল্যাঙ্গুয়েজটা এইটা। তা আপনি যদি এইটা মূল্যায়ন করেন, তাহলে যদি বাকি 18টা যদি ডিসি থাকে, তাহলে এসপি থাকে, তাহলে আপনি বিএনপি, অন্যান্য এনসিপি, অন্যান্য দলকে আপনি একটু কি শেয়ার দেননি? অর্থাৎ একটা দলকে পরিকল্পিতভাবে তাদের বিভিন্ন জায়গায় পদায়ন দেওয়া হয়েছে। এই যেমন একটা নাম্বার আমি বলি প্রকাশ্যে, ক্যাবিনেট সচিব আব্দুর রশিদ সাহেব, 82 ব্যাচ, উনি রিটায়ার্ড করেছে এখন থেকে 12 বছর আগে, এবং একটা বিশেষ দলের পক্ষে এতদিন সেটি মাঠে কাজ করেছেন। তাকে এনে আপনি হঠাৎ কোথা থেকে এসে ক্যাবিনেট সচিব বানালেন? আমরা তো বারবার বলছি এই ক্যাবিনেট সচিব, এই যে দলীয় লোকদেরকে পদায়নের ক্ষেত্রে, কারণ ক্যাবিনেট সচিব সবচেয়ে পাওয়ারফুল লোক, কই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? অনেক দিন আমরা চিৎকার করেছি, বলেছি যে ওই যে আগে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান, আপনি সরিয়েছেন কখন? যখন আপনার সর্বনাশটা সম্পূর্ণ করা হয়ে গেছে তখন। অর্থাৎ এইগুলি জিনিসগুলি যদি আপনি অ্যাড্রেস না করেন, শুধু বক্তব্য দিয়ে তো হবে না, আপনাকে ফিল্ডে কাজ করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে এতদিন যারা যে সেটআপ ছিল আসলে সরকারের প্রশাসনে, সেটি পরিবর্তন হয়ে রাতারাতি আমরা দেখছি মধ্যরাতেও আসলে এসপি বদলের জন্য প্রজ্ঞাপন আসছে, ফলে অনেকেই অর্থাৎ জামায়াত ইসলাম অভিযোগ করছে সেগুলো সবই বিএনপির ফেভারে যাচ্ছে, ফলে এতদিন ভোগ করেছে জামাত, এখন বিএনপি এমন কিছু। আমি আপনাকে একটা কথা বলি, এখানে তো পত্রপত্রিকা আপনি নিউজগুলি দেখেন, আপনি আজকেও তো আমি দেখছি 2-3টা স্পেশাল আইটেম করেছে
কোন ডিসি কোন এসপি কার সাথে সম্পৃক্ত ছিল, কি স্লোগান দিয়েছে, কোন মাজারে গিয়েছে, আপনি দেখেননি? নিশ্চয়ই আপনার চোখে। তাহলে আপনার কি মনে হয় যে বিএনপির পক্ষের লোক? বরং বিসিএস এর যেই পর্যায়ের লোকজনকে এখানে দেওয়া হয়েছে, তখন বাংলাদেশে যারা বিএনপির ছেলেরা কোথাও যদি এই মন মানসিকতার বা এই আদর্শের বিশ্বাসী, তাদেরকে ভেরিফিকেশনের নামে, ভাইবার নামে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তারা কিভাবে থাকে আপনি বলেন, তারা কিভাবে থাকে? আমি নিজে জানি অনেকে চূড়ান্ত পর্যায়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনে তাদেরকে বিসিএস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। জি, এইরকম ঘটনা তো বাংলাদেশে ঘটেছে। সুতরাং কেউ যদি বলে যে বিএনপিকে পদায়ন করা যায়, আমি মনে করি এর চেয়ে মিথ্যাচার আর কিছুই হতে পারে। অসংখ্য ধন্যবাদ। তাসুফা জাবির, আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। আপনাদের দলের যিনি সদস্য সচিব আছেন আখতার হোসেন, তিনি বলেছেন যে এনসিপিতে ভাঙন ধরাতে সক্রিয় বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি, সেটি আপনাদের কেন মনে হয়? কোনো সুনির্দিষ্ট মানে আলামত আপনারা দেখতে পেয়েছেন কিনা সেটি আমাদেরকে বলবেন। এবং একই সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের দলের মুখ্য সমন্বয়ক, তিনি অভিযোগ মানে তিনি আসলে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানতে চাইছেন। মানে এই দুটি বিষয় যদি আপনি আমাদেরকে আলোচনা করেন। এই দুটো প্রশ্নের উত্তরের আগে আমি মোশাররফ ভাইয়ের একটা ধারণা আমি আসলে খুব উদ্বিগ্ন, আমি এটা অ্যাড্রেস করতে চাই। একটা হচ্ছে জুলাই সনদ সই আমরা স্পেসিফিক জুলাই সনদের আইনি ভিত্তির জন্য করি নাই, এবং এটার দাবিতে আমরা কোনো ধরনের আলোচনা চলাকালীন কোনো ধরনের মাঠের কর্মসূচি কোনো কিছুই কিন্তু আমরা দেই নাই। কিন্তু জামাত না করে তো আপনারা বিট্রেড ফিল করেছেন, প্রতারিত বোধ করেছেন। না, এটা হচ্ছে এটা ফ্রেমটা এভাবে বলা হচ্ছে। এটা আপনি যখন এইটার পক্ষে, একটা জাতীয় জিনিসের পক্ষে যত বেশি ঐক্য থাকবে জিনিসটা তত বেশি মানে ওজনদার হবে। তারা কিন্তু ঠিকই আবার সই করার পরে আবার সেই কর্মসূচিতেই গেল। আমরা কিন্তু আমাদের জায়গাটাতে ঠিক ছিলাম। সো এই যে একটা ফ্রেমিং যে অমুক দলের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি জুলাই সনদে, এটা কিন্তু একদম মানে ভিত্তিহীন এবং একটা অসত্য কথা। আমরা জুলাই সনদে কেন সই করি না, এটার স্পেসিফিক কারণ আমরা 3টা কারণ আমরা বলেছি। তার মধ্যে অন্যতম ছিল যে এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা এখানের মধ্যে ছিল না, এবং এটা ছাড়া এটা একটা কাগজে একটা ব্যাপার। এখন সন্তুষ্ট? এখন এখানে অনেকগুলো কিছু আপনি এটাই আমি বলতে চাচ্ছিলাম। আমরা মনে করি জুলাই সনদে এখন যতটুকু প্রধান উপদেষ্টা যতটুকু আদেশ দিয়েছেন বা যতটুকু ব্যবস্থা করেছে সরকার, অনেক কিছু আমাদের এনসিপির এই দাবির কারণে, আমাদের এই অনড় অবস্থানের কারণে আছে। আমরা হচ্ছে এটা দলীয়ভাবে জানানো হবে, কিন্তু রাষ্ট্রপতির সাইনটা, যে রাষ্ট্রপতি আদেশ নিয়েছে, এটা নিয়ে আমাদের সবসময় আপত্তি ছিল, এখনও আছে। একটা জিনিস বলি, আপনি যখন 2030-40-50 সালে যখন ইতিহাস দেখবে যে এরাই তো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাহলে এরা কেন রাষ্ট্রপতির অধীনে এটা মেনে নিল? ইতিহাসে লেখা থাকবে যে আমরা এটার বিরোধিতা করেছিলাম। একটা ঐতিহাসিক দায়বদ্ধতা কিন্তু এখানে আছে। রাষ্ট্রপতি কখনোই গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে না, আমরা এটা স্পেসিফিকভাবে বলেছি। এবং উনি যদি এই আদেশটা দেন, দেখেন একটু আমি শেষ করি, এই আদেশটা দেওয়ার পর হ্যাঁ, শপথের কথাটাও আমরা ওনার অপসারণও চেয়েছি, এবং সব দল রাজি হয় নাই দেখে বিপ্লবী সরকার করা যায় নাই। আমি একটু শেষ করি। তো এখন যখন আপনি রাষ্ট্রপতি এটা দেয়াতে আপনি দেখেন বা না দেয়াতে এনসিপি নিজস্ব কোনো লাভ ক্ষতি নাই। এটা কিন্তু আমরা ইতিহাসের যে দুইজনই কিন্তু সংবিধানের বাইরে গিয়ে দিতে হবে। তাহলে যে গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট, এই যে ভাই বললেন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছে যে এটা ছাত্ররা ওনাকে বসিয়েছে। কেন বলেছে? এটা একজন আপনি তো মানে এটা স্পষ্ট, আমি না, এটা স্পষ্ট না, এটা স্পষ্ট না। একটু ভাই, হ্যাঁ অবশ্যই করবেন, এটা স্পষ্ট না। ছাত্ররা বসিয়েছে, তাই সব দায়িত্ব ছাত্রদের। নির্বাচন কমিশনের নিয়োগও একরকম পরোক্ষভাবে ছাত্রদের। এটা কোন কথা থেকে বলেছে? এই গণ অভ্যুত্থানটা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আপনি যখন যে কোনো জায়গায় আপনি যখন কথা বলবেন, ইটস স্টুডেন্ট আপরাইজিং, হ্যাঁ, ইটস নেম এট স্টুডেন্ট আপরাইজিং, হ্যাঁ। তাহলে এবং এখানে কি শুধুই এনসিপির স্টুডেন্টরা ছিল? এখানে বিএনপি সব ছাত্রদের ছিল। তাহলে ছাত্র বলতে কিন্তু সব দলের ছাত্র। আমি একদম স্পষ্ট। আমি আপনাকে একটা বিষয় প্রশ্ন করতে চাই, সেটা হলো যে রাষ্ট্রপতি সই করায় আপনারা ইতিহাস মানে এই বিষয়টাকে কাঠগড়ায় দাঁড় করাবে, কিন্তু সেই একই রাষ্ট্রপতির অধীনে মানে শপথ গ্রহণ করে উপদেষ্টার পদ অলংকৃত করে হোক, কিংবা উপদেষ্টার পদের মানে পদ ভোগ করে হোক, যে ব্যক্তিটি আপনাদের দলের প্রধান হচ্ছে, তাহলে আপনাদের কি তো ইতিহাস
কাঠগড়ায় দাঁড় করাবেন? ওখানেও আমাদের, এটাই আমি আপনাকে কথার ফাঁকে বললাম, ওখানেও আমাদের বাধা ছিল, ওখানেও আমাদের আপত্তি ছিল। আমরা সব দলকে এক পেজে আনতে পারি নাই দেখে এই জিনিসটা হয় নাই। আমরা কিন্তু চেয়েছিলাম বিপ্লবী সরকার করতে, আমরা ছাত্ররা, আমরা বলতে ছাত্ররা তখন, সেটা হয়, এখনো এটা হয়নি, কিন্তু আমরা কিন্তু এটা চেয়েছিলাম। ইতিহাসে কিন্তু এটা থাকবে, এটা হারিয়ে যাবে না। এবং রাষ্ট্রপতির অপসারণ আমরা চেয়েছিলাম, এটাও ইতিহাসে থাকবে। আমরা যা বলছি, আপনি দেখেন যতটুকু সম্ভব হয়েছে, এই যে মোশাররফ ভাই বললেন প্রশাসনে ভাগ বাটোয়ারা, আপনি নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে একজন এসপি পায়ে ধরে সালাম করার জন্য, কনস্টেবল পায়ে ধরে সালাম করার জন্য তাকে শোকজ করা বা তাকে অ্যাড্রেস করা হয়েছে। তারপর সালাউদ্দিন সাহেব যখন এয়ারপোর্টে নামেন, তখন ওই জেলার সব, মানে একজন মন্ত্রী আসছে যেরকম প্রোটোকল পায় সরকারি, ওরকম প্রোটোকল পায়। বা সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেবকে অলরেডি মানুষ মন্ত্রীর ইয়াতে দেখে। তাহলে এটা কিন্তু আমি খারাপ বলছি না, তারা বর্ষিয়ান রাজনৈতিক নেতা, তাদের একটা আর্মি মিলিটারি ভেহিকল লাগে, সেটা আপনি এটার সাথে এটার তুলনা হয় না। কেন তুলনা হয় না আমি আপনাকে বলি। আপনি দেখেন একটু আগেও এনসিপির সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে গোপালগঞ্জে। ওই দিন অনেকে এর আগে সভা সমাবেশ করেছে। এই যে আপনি বললেন না ছাত্র আপরাইজিং, ছাত্রদের গণ অভ্যুত্থান, একটু শেষ করতে, একটু শেষ করতে দেন। আপনি পুরো ফ্রেমের মধ্যে দেখবেন আর্মির ট্যাঙ্কে ওঠা বলেন, যান বাঁচানো বলেন, হামলা বলেন, ককটেল বলেন, আঘাত বলেন, মেরে ফেলার জন্য হামলা বলেন, সব কিন্তু আগে ছাত্রদের, পরে ছাত্রদের নেতৃত্বে এনসিপির উপরই হচ্ছে। তাহলে আমি যান বাঁচানোর জন্য গোপালগঞ্জে আমি নিজে উপস্থিত ছিলাম, ওই বহরে আমি নিজে উপস্থিত ছিলাম। তাহলে আমি না দেখলে একরকম আমার বয়ান হতো, আমি নিজে দেখেছি মেরে ফেলার জন্য হামলা করা হয়েছে। যদিও একটা প্রতিবেদন দেখলাম খুবই আপত্তিকর, যে সব পক্ষেরিয়া ছিল। সো আপনি ওই সময় যান বাঁচানোর জন্য আর্মির ট্যাঙ্কে উঠেছে। আর আর্মি কি আমাদের সহযোগী ছিল না গণ অভ্যুত্থানে? আমরা তো আর্মির যে অংশটা আয়নাঘরকে সার্ভ করেছে, ফ্যাসিস্টকে সার্ভ করেছে, আমরা শুধু ওই অংশটাকে দোষী করি। গণ অভ্যুত্থানে কি আর্মি আমাদের ঢাল হয়নি? তারা যদি এবং কক্সবাজারে কি আর্মির গাড়িতে প্রোটোকল নেই, সেটাকে না, আপনি দেখেছেন, আপনি দেখেননি যে এয়ারপোর্ট থেকে উনি কিভাবে প্রোটোকল পেয়েছে? আমি ওটাই বলছি, আপনি যদি সেটাকে সমালোচনা করেন তাহলে দুইটার না, তাহলে আপনি তো না, আপনি নিজেই একদম স্পষ্ট করলেন। একটা হচ্ছে যান উপর হামলা হওয়ার পর প্রোটোকল, আরেকটা হচ্ছে বিমানবন্দরে অভ্যর্থনা পাওয়ার পর প্রোটোকল। আপনিই বলেন এখন, আপনি বলেন, আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আপনি নিজে স্পষ্ট করে দিলেন। মোশাররফ ভাই নিশ্চয়ই এটাকে আরো বেশি কারণ হচ্ছে বিশ্লেষণ করতে পারেন। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আপনাদেরকে, হ্যাঁ বলছি, গোপালগঞ্জে এনসিপির উপর হামলা হওয়ার পর, একটু শেষ করতে দেন ভাই, এনসিপির উপর হামলা হওয়ার পর যান বাঁচানোর জন্য আর্মি ট্যাঙ্কিকে আপনারা যে বিমানবন্দরে একজন বিএনপির সিনিয়র নেতাকে অভ্যর্থনাকে আপনি যদি সমান বলেন, তাহলে মানে এটা আপনার কথাতেই পরিষ্কার যে কতটুকু ডিফারেন্স এই দুইটা জিনিসকে দেখার মধ্যে দিয়ে। আমি এটাও বলেছি যে ওনাকে সংবর্ধনা দিয়েছে, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রশাসন পুরনো এস্টাবলিশমেন্টের কাছে এই যে ডিসি নিয়োগ দিচ্ছে, আপনি এই ডিসিগুলো কোন ব্যাচ থেকে দিচ্ছে, আপনি এদের ব্যাকগ্রাউন্ড দেখেন। এই 27-28 বাদ দিয়ে 29তম ব্যাচ থেকে ডিসি নিয়োগ দিচ্ছে। এই জেলারটাকে এই জেলায় নিচ্ছে, এই জেলাকে রাতে, আপনিই বললেন রাতের বেলা নিচ্ছে। আপনারা নিজেরাই খোঁজ নেন, আপনারা সাংবাদিক, যে এদের ব্যাকগ্রাউন্ডটা কোথায়। এবার আপনার প্রশ্নে আসি, একটুখানি ছোট করে বলুন যে আপনাদের দল ভাঙতে চাচ্ছে কারা? আপনাদের এটা তো আপনি দেখেন বিভিন্ন ভাবে, এই যে একটু আগে প্রোগ্রামের আগেও শুনছিলাম যে আমাদের দল, আগেই তো শুনতাম অমুকের বি টিম, তমুকের সি টিম, এখন এর সাথে নেগোসিয়েশন, অমুকের অনেক লিস্ট, অনেক নাকি সাংবাদিকদের হাতে আছে, মিডিয়াদের হাতে আছে। সো এই যে আমার মনে হয় এই আলোচনাটা এনসিপি কি হবে, ভবিষ্যৎ কি হবে, এটা আসলে সময় এবং জনগণ ছাড়া এখানে আর কেউ নির্ধারণ করতে পারবে না। যতই সমীকরণ আপনি ভাঙতে মানে এই যে মনোবল, আমার মনে হয় যে এই কথাটাই, যে নিজেদের মধ্যে অনাস্থা তৈরি করা এবং মনোবল ভাঙার যে একটা চেষ্টা। আপনি যখন গিয়ে বলবেন যে অমুকে তো সাথে সেটেল হয়ে গেছে 20 জন চলে যাচ্ছে, বা অমুকের সাথে সেটেল হয়ে গেছে 30 জন চলে যাচ্ছে, একটা দলের 200 জন রকম ব্যাকগ্রাউন্ড থেকে এসে যখন একটা দল গঠন করে, তাদের মধ্যে একটা বন্ডিং হতেও একটা সময় লাগে। এবং আমরা অতীতে দেখেছি এজেন্সি বা অন্য থার্ড পার্টির ইনভলভমেন্টে দল ভাঙতে, এটা যে আমরা দেখি নাই তা না। অসংখ্য ধন্যবাদ। আমি মোশাররফ ভাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে
কিছু শঙ্কা জাগে এবং মানে বিভ্রান্তি, হতাশা, অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিচ্ছে। খুবই ছোট করে জানতে চাই আপনাদের আসলে বিভ্রান্তি, হতাশা আর অনিশ্চয়তাগুলো কি নির্বাচনের আগে বিএনপির কাছে, ছোট্ট করে বলবেন। না, আপনি এখানে দেখেন যে নানা ধরনের অযৌক্তিক দাবিগুলি তুলে নির্বাচনটাকে একটা অনিশ্চিত অবস্থার দিকে কোনো কোনো রাজনৈতিক দল বা শক্তি তো চাচ্ছে, এটা তো অস্বীকার করা। কেউ পিআর চাচ্ছে, কেউ এই যে দেখেন এই গণভোট নিয়ে একটা বিতর্ক একটা তৈরি করেছিল। এমনিভাবে নানা বিষয় নিয়ে বিতর্কিত করে আজকে কি নির্বাচনটাকে কিন্তু অনিশ্চিত করার একটা চেষ্টা চালিয়েছিল। কিন্তু প্রধান উপদেষ্টা অত্যন্ত দৃঢ়ভাবে আমার মনে হয় একটা সিদ্ধান্ত দিয়েছে। আপনি দেখবেন অনেকের মধ্যে অসন্তোষ আছে, যেমন বিএনপি আপারাও যে পিআর চায় নাই অথবা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি চায় নাই, কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু সবাই কিন্তু মেনে নিয়েছে। আমি এই মেনে নেওয়াটাকে আমরা একটা স্বস্তি বলে মনে করি, যে সকল রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে যদিও ক্ষোভ থেকে থাকে কিন্তু তারা জাতির বীরত্বের স্বার্থে এটাকে সমর্থন করেছে। সুতরাং যার কারণে নির্বাচনের পথটা অনেকটা সহায়ক হয়েছে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আর জামায়াতের নায়েবে আমির গতকালকে মন্তব্য করেছেন যে যারা 3 বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে তাদেরকে মানুষ নির্বাচিত করবে না। আপনার এই প্রসঙ্গে মন্তব্য। উনি এটা একটা সম্পূর্ণ অসত্য, ভুল, আমি বলি চরম একটা মিথ্যাচার করেছে। বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন প্রথম হয়েছিল 2000 সালে, তখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ। 2001 তারা চ্যাম্পিয়ন হয়েছে। বরং বিএনপি এসে আপনি যদি র্যাঙ্কিংটা দেখেন, যে আওয়ামী লীগের আমলে যেখানে 1-এ ছিল, বিএনপি যখন 2006 থেকে ক্ষমতা থেকে চলে যায় তখন বাংলাদেশে এই র্যাঙ্কিংয়ে 13 পর্যন্ত তারা উন্নতি করেছিল। সুতরাং আওয়ামী লীগের যে দুর্নীতির ধারাবাহিকতা সেইটা রক্ষা হয়তো বিএনপি 1 নম্বর থেকে সরাতে পারে নাই, কিন্তু আমরা সূচকে কিন্তু আমরা অনেক উন্নত করেছিলাম, যার এখনো যেই অব্যাহত আছে। সুতরাং জামাতের আমি যে কথাটা বলেছি, আমি একেবারে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমি কখনো কারো বিরুদ্ধে ব্যবহার করি না। একটা চরম অসত্য, একটা মিথ্যাচারণী করেছে, যে বিএনপির আমলে আওয়ামী লীগের যে লিগ্যাসি সেইটাকে বিএনপি বহন করতে হয়েছে। সুতরাং বিএনপি নির্বাচিত করবে না সেটা বলতে চাচ্ছে, মানে যারা 3 বার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে তাদেরকে নির্বাচিত করবে না। না, এটা তো হলো তাদের। এখন আমি যদি বলি ওই গভর্নমেন্টে তো জামাত ইসলামও ছিল, তারা কি দায় নেবে না? যদি হয়ে থাকে, আমি স্বীকার করি না আমরা, কারণ আমরা অনেকটা সূচক অগ্রগামী করেছি, কিন্তু এটা তাহলে ওই তাদের তো 2 জন মন্ত্রী ছিল ওই গভর্নমেন্টে, দায় দায়িত্ব তাদের নেই। কোন মুখে তারা এই কথা বলে? কোনো দুর্নীতি পাওয়া যায়নি তাদের দাবি। হ্যাঁ, তাদের 2 জন মন্ত্রী, এটা ক্যাবিনেট ইজ দ্য কালেকটিভ ডিসিশনে হয়। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আপনার কালেকটিভ ডিসিশন, দায় দায়িত্ব সবাইকে নিতে হবে। আপনি এখানে ইন্ডিভিজুয়াল দায় দেওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ টোটাল মন্ত্রিপরিষদ মানে দায়বদ্ধ থাকে এবং এটা টোটাল জবাবদিহি করতে হবে তাদের পার্লামেন্ট। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এনসিপির যিনি সদস্য সচিব আছেন আখতার হোসেন, তিনি বলেছেন যে ইদানিং একটি দল, রাজনৈতিক দলের নেতারা গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করছেন, কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। কারা করতেছে ওনাকে স্পষ্ট বলা উচিত। মানে এই বক্তব্যটা যদি আমরা পুরোটা শুনি তখন বোঝা যায় যে আসলে সেটা না। এখন দেখবেন, আমি আমার দলের অবস্থানটা বলি। আমরা কিন্তু বিএনপি সবসময় ঐক্যমত কমিশনে আলোচনা আমরাই কিন্তু বলেছিলাম যে গণভোট হতে পারে, এবং সেটা গণভোটকে বিএনপি সমর্থন করেছিল। সুতরাং গণভোটের না ভোটের জন্য যারা ক্যাম্পিং করে, এটাকে আখতার হোসেনকে স্পষ্ট করতে হবে উনি কাকে বোঝাতে চাচ্ছেন। এনসিপির প্রতিনিধি আছে, নিশ্চয়ই বলবেন এই বিষয়ে, কারা আসলে গণভোটের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে। না, মানে গণভোটের এটা আদেশটা আসার পর প্রধান উপদেষ্টার এটার নোট অফ ডিসেন্টগুলো নিয়ে বিএনপির সবসময় এটা রাখাতে প্রশ্ন, যে 4টা প্রশ্নের ভিত্তিতে, মানে 4টা বিষয়ের ভিত্তিতে যে প্রশ্নটা রেখেছে, ওখানে অনেকগুলো বিষয় তাদের নোট অফ ডিসেন্ট ছিল। সো এইটাতে গণভোটে মানে যে দলের আপত্তি আছে, ভিন্ন মত আছে, সে তো এটাতে না চাইবে। এবং বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারের, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে হবে, পিএসসি, তারপর হচ্ছে আর কি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, দুদক এবং ন্যায়পাল, কয়েকটা এই যে নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে এই কয়টাতে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। এখন এখানে যে প্রশ্নটা এসেছে যে 4টা বিষয়ের ভিত্তিতে একটা প্রশ্ন, তো ওনারা এই দাবিটা তুলতেই পারে যে আমরা তো এটাতে না বলেছি, তাহলে গণভোটে এটা না হোক। এখন একটা 4টা, এটা আমার মনে হয় সরকার কিভাবে আবার দেখবে বা এটা পুনর্বিবেচনা করবে, যে 4টা সেট অফ কোয়েশ্চেনে যদি আপনি একেবারে হাঁ দিয়ে দেন, মানে ধরেন 4টার একটাতে মানুষ না দিল, হ্যাঁ, তাহলে এটা আমার মনে হয় ওনারা ক্লিয়ার করলে এই না ক্যাম্পেইনটা বা হাঁ ক্যাম্পেইনটা একটা, না ক্যাম্পেইনটা কে করছে এটা যদি স্পষ্ট, অবশ্যই বিএনপি করছে। কারণ বিএনপি ক্যাম্পেইন করছে কিনা আমি আসলে এভাবে এখনো দেখি নাই, কারণ তারা এই নোট অফ ডিসেন্টটাকেই রাখাতেই তারা এটাকে আপত্তি জানাচ্ছে যে, কিন্তু বিএনপির এই জায়গাটাও পরিষ্কার তারা করে নাই।
একটা বিষয়ে তারা ভিন্ন মত জানিয়েছে, কিন্তু জনগণ কেন ভিন্ন মত জানাবে? মানে এই বিষয়টাতে জনগণ কেন ভিন্ন? এটা তো তাদের ভিন্ন মত, তাহলে এটা আমরা কেন জনগণের হাতে ছেড়ে দিব না? এই বিষয়টা কি এমন হতে পারে যে যারা আসলে নির্বাচনে জয়ী হবে তারা যেটা চাবে হ্যাঁ বা না সেটাই জয়ী হবে, এরকম বিষয়টা কি দাঁড়াতে যাচ্ছে? আপনার কি মনে হয়? না, এটা কিছু বিষয় আছে, এটা কিন্তু নোট অফ মানে বিষয়গুলোকে কিন্তু যেই সংবিধান সংক্রান্ত যে যেগুলোতে ঐক্যমত নাই সেগুলোকে কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে এই গণভোটে। আমরা চেয়েছিলাম যে গণভোটে নোট অফ ডিসেন্টে কোনো কার্যকারিতা থাকবে না। এখন ওনারা কিন্তু এটাতে রাজিও হয়েছিলেন যে পরবর্তী সংসদ একটা গাঠনিক ক্ষমতা পাবে। আমরা আজকেও দেখছিলাম যে 5 অক্টোবর ঐক্যমত্য কমিশনের সালাউদ্দিন সাহেব নিজে এটা বলেছেন, কিন্তু বিএনপির কথা হচ্ছে যেসব বিষয়ে তারা ভিন্ন মত সেটা জনগণের উপর চাপায় দেওয়া হচ্ছে। এটা তো জনগণের কাছে তো আমরা যাইই নাই। এখন জনগণ যদি রায় দিয়ে ফেলে যে না, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে যেভাবে আছে সেভাবে হবে, পিএসসির প্রধান যেভাবে আছে সেভাবে হবে, তাহলে তো পরবর্তী সরকার যে নির্বাচিত হবে তাকে ওইটা মানতে মোশাররফ হবে। ভাই, আমি তাসনিমা জাবিনা আপার সঙ্গে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হলো যে জামায়াতের যিনি সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, তিনি আজকে বলেছেন যে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একটি দল বিরোধিতা করছে, তাই জাতিকে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। জামায়াত এবং এনসিপি আসলে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে, ফলে যে একটি দলকে তারা দায়ী করছে সেটি নিঃসন্দেহে এখানে বিএনপি, এখানে লুকোচুরি তো কিছু না। বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে যে রাষ্ট্র পরিচালনার যে বিএনপির যে অভিজ্ঞতা এবং আগামী রাষ্ট্রের বাস্তবতা, এর নিরিখে বিএনপি অনেক কিছু মনে করছে যে বাস্তবায়নের ক্ষেত্রে সংকট তৈরি হতে পারে, যার জন্য বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখে। এখন আপনাকে একটা বলি, আমরা নোট অফ প্রধান বিচারপতি, অনেকে চেয়েছে যে যিনি সিনিয়র বিচারপতি উনি প্রধান বিচারপতি হবেন, কিন্তু বিএনপি কি বলেছে আপনি একটু খেয়াল করলে দেখবেন। বিএনপি বলেছে এখন যিনি সিনিয়র তার বিরুদ্ধে আপনার নৈতিক স্খলন থাকতে পারে, তার বিরুদ্ধে তার ডিগনিটি নিয়ে প্রশ্ন হতে পারে, তার প্রফেশনাল কোনো কনফ্লিক্ট থাকতে পারে, যার জন্য বলেছে আপনি 1 নম্বর রাখেন, সাথে সাথে দ্বিতীয় ব্যক্তিকে রাখেন। হুইজ দ্য বেটার, যিনি বেটার উনি হবেন, উনি আর যদি কোনো সংকট না থাকে তাহলে যিনি সিনিয়র ইনি হবে। এটাকে বিএনপির ক্ষেত্রে আপনি কি কোনো ইচ্ছাকৃতভাবে তারা এটাকে প্রতিবদ্ধকতা করেছেন? আমরা তো এখন আপনি যদি মনে করেন যে এই বিচারপতি বলেছে আমি সংবিধিবদ্ধ রাজনীতিবিদ বলেছে না, তাকে যদি প্রধান বিচারপতি সিরিয়ালে থাকে আপনি কি তাকে মেনে নেবেন? তো সুতরাং এখানে অপশন রাখতে আপনার তো সংকট নাই। এখন আমরা যে কথাটা বলি যে যিনি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী, ওনারা বলছে এক হতে পারবেন না। এখন আপনি মনে করেন বাংলাদেশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে কি হয়, যে একটা লোক নেতৃত্ব দেয়, আমি লিড করি, আমি টিম করে আমি জনগণের কাছে আমি কমিটমেন্ট করি যে আপনি যদি আমাকে রায় দেন আমি এই কাজগুলি করে দেব। এখন যিনি জনগণের কাছে এই রায় প্রত্যাশা করলেন আপনি তাকে এসে ওই টিমে রাখবেন না, তাহলে এটা বাস্তবায়ন কে করবে? নিশ্চয় বলবেন আপনাদের দাবিটাকে। আপনি বলেন। মোশাররফ ভাই, আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কিন্তু শঙ্কা জাগে গণভোটের 4টি প্রশ্ন জনগণের কাছে কতটা বোধগম্য হবে, জনগণ কতটা তা বুঝতে পারবে, এই ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ, মানে মির্জা ফখরুল ইসলাম। এইটা আমরা কেন বলি জানেন, আগের যে 3টা গণভোট বাংলাদেশের, আপনারা আসলে ফর্মুলাটা কি চান তাহলে গণভোট? এখানে সমস্যা হলো আপনি দেখেন বাংলাদেশের মোর দেন প্রায় 40% লোক পড়তে জানে না, শুধু অক্ষর সে স্বাক্ষরটা করতে পারে। তা আপনার এখানে 4টা প্রশ্ন। আগে কি ছিল, আমাদের নেতা জিয়াউর রহমানের আমলে ছিল কি আপনি কি জিয়াউর রহমানের এই কর্মকাণ্ড এবং 19 দফাকে আপনি সমর্থন করেন কিনা, হাবা না, এরশাদের আমলে একই ছিল যে আপনি এরশাদের প্রসূত নীতি আপনি সমর্থন করেন কিনা। আবার 92 সালে যেটা কনস্টিটিউশনাল রেফারেন্ডাম হয়েছিল সেখানে ছিল যে আপনার এই প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে যাচ্ছি এবং বিচারপতি শাহাবুদ্দিনকে প্রধান বিচারপতিতে ফিরিয়ে নেওয়া, এটা আপনি সমর্থন করেন কিনা, হ্যাঁ বা না। কিন্তু এবার আপনি দেখেন 4টা প্রশ্ন। এখন ধরেন মনে করেন 1, 2 আমি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, 3কে আমি মনে করলাম যে না এটা আমার পক্ষে, সেই লোক কি করবে? সেটা আপনাদের প্রশ্নটা বুঝতে পারছি, আপনাদের সমাধানটা কি আপনারা বের করতে পেরেছেন? সমাধানে আমরা বলেছিলাম যে এখানে আমরা রাজনৈতিক দলগুলি কিন্তু নোট অফ ডিসেন্টে একটা কথা বলেছি, আপনার খেয়াল আছে কিনা, যে বলেছে আমরা এগুলি সব আমাদের নির্বাচন ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করব যে আমরা এই ক্ষেত্রে এটা করতে চাই। জনগণ যদি সেইটাকে সমর্থন করে তাহলে সেটা থাকবে, আর যদি সমর্থন না করে তাহলে যে জনগণ যে পক্ষে রায় দেয় আমরা সেই দেবো। জনগণ যে একটা সার্বভৌম ক্ষমতার অধিকারী, কি জনগণ তখন বেশি মানে শিক্ষিত হয়ে যাবে? কোনটা মানে ম্যানিফেস্টো যখন আপনারা দিবেন তখন তো আরো বড় হবে। এখন যদি গণভোটে না ম্যানিফেস্টো তো আপনি দেখে শুনে সে একটা মার্কাকে ভোট দেবে, তখন তো আর হানা ভোটের ক্ষেত্রে সেটা তো মার্কাই, সেটা তো আসলে তার ম্যানিফেস্টোর
ম্যানিফেস্টোর ভিত্তিতে মানে ইশতেহারের ভিত্তিতে তো সে ভোটটা দিচ্ছে না, মার্কাতে ভোট দিচ্ছে। না না, আমি ইস্তেহার অবশ্যই ইস্তেহার, যে কোনো রাজনৈতিক দল তো নির্বাচনে ইস্তেহার দেবে না, সে কি করতে চায়। আমি বলছি যে গণভোটে যদি 4টি প্রশ্ন না বুঝতে পারে, ইশতেহারে তো আপনার 20টা 21টা। আরে ভাই, এখানে সেখানে তো রাজনৈতিক দলগুলি প্রচার করবে, তার ওইগুলো জনগণের কাছে করবে, কিন্তু এবার তো আপনি দেখেন সে প্রচারের ব্যবস্থা কতটুকু হয় আমি জানি না। কারণ এর আগে আমার মনে আছে আগের যে প্রত্যেকটা গণভোটের ক্ষেত্রে এর আগে ব্যাপক প্রচার করা হয়েছে, জনগণকে কাছে লিফলেট দেওয়া হয়েছে, প্রচার করা হয়েছে, রেডিও টিভিতে এটা বলা হয়েছে। এবার তো আমরা 3 মাস সময় আছে, সরকার কি স্টেপ নেয় আমরা তো এখনো জানি না। জি, তাসনিমা জামিন, এই বিষয়ে আপনি এটা খুবই স্পষ্ট, এটা আসলে নির্বাচনী ইশতেহারে থাকার মতো বিষয় না। আপনি বললেন যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি ফিরিয়ে আনবেন, আমাদের তো এরকম উদাহরণ আছে। তো আমি নির্বাচনে জিতলাম, আমি সরকার গঠন করলাম, আমি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনলাম, পরের সরকার এসে এটাকে আদালতে বাতিল করে দিল। তা আমরা তো এটা থেকে ভুক্তভোগী, এবং এটার কারণে কিন্তু বিভিন্ন, আপনি দেখেন এখানে কিন্তু প্রিসাইজ করা হয়ে গেছে এখন, হ্যাঁ, যে যে পয়েন্টগুলোতে আসলে বিগত যুগগুলাতে আমরা বাংলাদেশ ভুগেছে এই রাষ্ট্র কাঠামো পরিচালনা করতে গিয়ে, সেই জায়গাগুলোকেই অন্তত মিনিমাম, বেয়ার মিনিমাম অ্যাড্রেস করা হয়েছে। তাহলে আমরা এবার বলছি যে এটা কোনো দলের নির্বাচন ইশতেহার হতে পারে না। বিএনপি যে 5ম সংশোধনী জিয়াউর রহমান যেটা করেছেন, সেটা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেটা এটা তো জোর করে করেছে, এটা তো নিয়ম নাই, আদালতে জেবিন এটা জোর করে করেছে, এটা এখন তো প্রমাণ হচ্ছে না। এটা যেভাবেই হোক, সেটা খায়রুল হক তো জোর করে করেছে, এটা তো নিয়মের মধ্যে পড়ে না। খায়রুল হক যে আরেকটা 2 আসবে না, এটার তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে এভাবে করে তো মানে রাজনৈতিক দলগুলোর হাতেই কিন্তু রাষ্ট্র বারবার ভুগছে, কেউ এসে এটাকে ফিক্স করছে, কেউ এসে এটাকে আন্ডু করে দিচ্ছে। তাহলে এইবার আমরা কিন্তু সবাই সম্মত হলাম যে এটাকে একটা টেকসই সংস্কার, মানে মিনিমাম, বেয়ার মিনিমাম যেগুলোতে করা যায় সেগুলো টেকসই করা হবে। যেটা নিয়ে আমি একটু আগে বলছিলাম যে 4টা বিষয় বুঝবে না, হ্যাঁ, এই বুঝবে না এই কথাটা মিথ। অনেক মানুষ বুঝবে, যারা বুঝবে তারাই অন্তত দেখ। এবং এই 3 মাসে আপনি যখন দাঁড়ে দাঁড়ে যাবেন, তাদেরকে আপনারটা আপনি বুঝাবেন। বিএনপিরটা বলবে যে কেন বিএনপি এটা চায় না, ভিন্ন মত আছে। বাকি রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে। আরেকটা ব্যাপার হচ্ছে, নোট অফ ডিসেন্ট কিন্তু শুধু একটা রাজনৈতিক দল দিয়েছে, বিএনপি দিয়েছে। হতে পারে বিএনপি বড় রাজনৈতিক দল, কিন্তু আমিও বিশ্বাস করি যে বিএনপির মধ্যে অনেকে আছে, ধরেন বিএনপির ভোট 40% বা 45%ই যে নোট অফ ডিসেন্ট দেয় তা কিন্তু না। বিএনপির অনেক ভোটার কিন্তু এই সংস্কারগুলো চায়। জি, অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করব আপনাকে, মোশাররফ ভাই আপনাকে দিয়ে শেষ করতে চাই। সেটি হলো যে রুহুল কবির রিজভী, আপনাদের দলের সিনিয়র নেতা, তিনি আজকে বলেছেন যে বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন। কোন গোপন চুক্তি তিনি করছেন, আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা এই বিষয়ে জানতে চাই। না, এখানে আপনি দেখেন যে আমরা এর আগে দেখেছিলাম যে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা মানবিক করিডোর নিয়ে একটি প্রস্তাবনা দিয়েছিল। রাজনীতির দলগুলির প্রচণ্ড বিরোধিতার মুখে সেইটা হয়েছে কিনা হয়েছে আমরা কিন্তু এখন আই ডোন্ট নো, আমরা জানি না। সুতরাং এগুলো তো গভর্নমেন্টকে স্পষ্ট করতে হবে সে কোনটা করছে বা করছে না। এই ক্ষেত্রে হয়তো বিএনপি প্রশ্নটা তুলেছে যে আপনি যদি গোপনে কোনো, যেমন আমরা শুনেছি যে চিটাং পোর্ট তুলে দেওয়া হচ্ছে একটা এর কাছে। জি, কালকে আওয়ামী লীগের মানে শেখ হাসিনা রায় হবে, আওয়ামী লীগের মানে অনেকেই হয়তো আমরা ধারণা করছি যে আওয়ামী লীগের লোকজন নাশকতা সৃষ্টি করছে। একজন উপদেষ্টা বাড়ির সামনে কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটি রোধ করার জন্য বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি আছে কিনা, কিভাবে বিএনপি? না, আমরা বলেছি আমরা তো অবশ্যই আমাদের সারা দেশের নেতাকর্মীরা সক্রিয় আছে, তারা সজাগ আছে, কিন্তু মূল দায়িত্ব না কিন্তু প্রশাসনের। কারণ এখানে প্রশাসন যদি সঠিক এবং কঠোর ভূমিকা পালন করে, আমার মনে হয় কোনোভাবে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। এখন আপনি বললেন ককটেলে বিচ্ছিন্নভাবে টোকাই বা কাউকে দিয়ে অর্থনৈতিক কন্ট্রাক্ট করে এগুলি করাচ্ছে, যে এটা জনমতে অথবা সামগ্রিক জনজীবনে কোনো প্রভাব ফেলবে বলে আমরা এটা মনে করি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।